নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার সংলাপের পর মির্জা ফখরুল দ্রুত ইসি পুনর্গঠনের দাবি, ভোটের আগে সংস্কারকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব জামায়াতের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃত্যু বেড়ে 2, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি। সিন্ডিকেট বৃত্তে ডিমের বাজার চট্টগ্রামে বেচাকেনার রসিদ রাখেন না কেউ, কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান, উৎপাদক পর্যায়েও মনিটরিংয়ের দাবি। এবং জোড়া লাগছে সাগরে বিলীন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ, পরিদর্শনে সেনাবাহিনী। বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মেলার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দফায় সংলাপে অংশ নেওয়ার পর যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামী সরকারকে আগে সংস্কার ও পরে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। দুপুরের পর থেকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, বিতর্কিত নির্বাচনের দায়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারদের বিচারের মুখোমুখি করা সব মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়। অন্যদিকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। অন্য প্রসঙ্গ, ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে। শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রামে পানি ঢুকছে। তলিয়েছে 17,000 হেক্টর জমির রোপা আমন ও প্রায় 600 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসী মানুষের অভিযোগ, তারা কোনো সহায়তা পাননি। রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বছর পানি অষ্টআশি বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচা
অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল। অলরেডি প্রায় 200-র উপরে লোকজন আমরা উদ্ধার করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চিন্তা করছি আরও ত্রাণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উপজেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগের যে প্রধান নদীসমূহ রয়েছে তা পানি বৃদ্ধির যে হারটা ছিল, তার যে বৃষ্টিপাতের ফলে যে হারটা তা বর্তমানে অনেকটাই কমে এসেছে। ফলে বর্তমানে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও পানি বাড়ার যে হারটা তা অনেকাংশে কমে আসছে। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে। নগরী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার দুর্ভোগে পড়ে নগরবাসী। স্থানীয় আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় 17.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কখনো মুষলধারে কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে বরিশালে। আর এই বৃষ্টির প্রভাবেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো নগরী জুড়ে। নগরীর ভাটিখানা, মুন্সি গ্যারেজ, আমতলার মোড় সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া অলিগলিতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, এই জলাবদ্ধতার কারণে কিন্তু তারা প্রতি মুহূর্তেই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মেয়র আসে, কাউন্সিলর আসে, সব নতুন নতুন জনপ্রতিনিধিরা সবসময় ভোটের সময় এসে তাদের প্রতিশ্রুতি দেয় তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে এই জলাবদ্ধতার সমস্যার তারা সমাধান করবে। তবে প্রতিবার নির্বাচিত হওয়ার পরও এই জলাবদ্ধতার সমাধান করতে পারেনি কোনো জনপ্রতিনিধিরাই। এতে ক্ষুব্ধ এখানকার স্থানীয় বাসিন্দারা। বাসায় পানি আডু সমান, তারপর বাসায় তো রান্নার কোনো সিস্টেম নাই। এখন হোটেলে যাইতে আসি, দেখি কোনো খাবার পাওয়া যায় না। প্রতিবারই প্রতিশ্রুতি দেন এই জলাবদ্ধতা নিরসনের। আসলে ওই যে বললাম অপরিকল্পিতভাবে যে নগরায়ন হয়েছে, এই কারণে কিন্তু এই জলাবদ্ধতা তারা নিরসন করতে পারেনি এখন পর্যন্ত। বারবার এত নিউজ হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে, তারপরও কর্তৃপক্ষ আসলে টনক নড়ে না। মূলত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার দুর্ভোগ। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে বলেছে যে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে যে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সংকেত এবং নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বলে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা আরও জানিয়েছে যে গত 24 ঘন্টায় 107.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। এ সময় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে 5 নটিক্যাল মাইল। আগামী 2 থেকে 3 দিন এমন বৃষ্টিপাত আরও হবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। এই জলাবদ্ধতা নিরসনে মন্ত্রণালয়ে অনেকগুলো ফাইল জমা পড়ে আছে। সেই সব ফাইলের প্রজেক্টগুলো পাশ হলেই এই জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি সিটি কর্পোরেশনের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। ফেনীর সাম্প্রতিক বন্যায় কয়েক হাজার গভীর অগভীর নলকূপ অকেজ হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। দূষিত পানি পান করে পানিবাহিত নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অকেজ নলকূপ, ওয়াশ ব্লক মেরামত, অস্থায়ী টয়লেট স্থাপনের জন্য শত কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন পাঠিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। শতাব্দীর স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক ফুট পানিতে প্লাবিত হয় ফেনীর প্রায় পুরো জনপদ। পানির নিচে তলিয়ে ছিল বেশিরভাগ নলকূপও।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তথ্য অনুযায়ী এবারের বন্যায় জেলার গভীর নলকূপের 8,000 পুরোপুরি এবং 17,000 আংশিক, অগভীর নলকূপের 6,000 শতভাগ এবং 22,000 আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চাপাকলের 7,000 শতভাগ এবং 16,000 আংশিক নষ্ট হয়। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় বেশিরভাগ নলকূপে কাদামাটি ও ময়লা ঢুকে ব্লক হয়ে গেছে। নলকূপ থেকে পানি বের হলেও ময়লা ও বালু থাকায় এসব পানি এখনও পানযোগ্য নয়। এতে ভোগান্তির শেষ নেই ভুক্তভোগীদের। পানির অবস্থা আমের একবারে কাঁচরা দুর্গন্ধ, বন্যা, এটা টিকলটা বন্যা, এটা ডুবে আসছিল, উপরে পানি আসছিল কমিতে 4 ফিট। অফার কইয়া খাইতেছি, খাইয়া এখন আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে গেছে। ময়লা আবর্জনা এবং বাথরুমের কাঁচরাগুলো পানির সাথে মিশে দূষিত পানি ব্যবহার করে রোগ জীবাণু বাড়ি গেছে। সুপ্রিয় পানির অভাবে দূষিত পানি পান করে পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। জেলার 250 শয্যা হাসপাতালে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম। এই মুহূর্তে আমাদের একটা অ্যালার্মিং, যেটা কিছুদিন বন্যা পরবর্তী যেটা ছিল, শুধুমাত্র ডায়রিয়ার রোগী ভর্তি ছিল 250-300। বন্যার পানি কমার পর কিছু নলকূপ মেরামত করে পানির তোলার ব্যবস্থা করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল, বিভিন্ন সংস্থা আর স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজন চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ, বলছেন জনস্বাস্থ্যের এই কর্মকর্তা। যে সকল জেলাগুলো প্লাবিত হয়েছে সবগুলো জেলা মিলে, বন্যা আক্রান্ত জেলাগুলো মিলে একটা প্রকল্প হবে। সেগুলো থেকে আমরা আশা করতেছি ভালো পরিমাণ ল্যাট্রিন এবং টিউবওয়েল আমরা জনগণের মধ্যে বিতরণ করতে পারবো। আর যে টিউবওয়েলগুলো একেবারেই বিধ্বস্ত, তো আপাতত সেগুলোতে আমরা জরুরি ভিত্তিতে যে জায়গায় নলকূপ পানির কোনো সংস্থা নাই সেগুলোতে আমরা সেলু নলকূপ বসাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশলের তথ্য বলছে শুধু নলকূপ নয়, বন্যায় জেলার 25,000 শতভাগ এবং 65,000 টয়লেট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই, উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। আমরা তো এটা প্রোডাকশন করতেছি না, প্রোডাকশন ওইখান থেকে হইতেছে, তাহলে ওইখানে যাওয়ার দরকার। মেন দরকার হলো গাড়িতে যারা আনে ওরা মালগুলো দিনে আনে দিনে বিক্রি করে। এখানে স্টক করার তো দিন কোনো সুযোগ নাই, মূল জায়গাতে হাত দিলে এখানে অটোমেটিক কমে যাবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বান্দরবানে জমির নামজারি মামলায় রিপোর্ট নিয়ে হেডম্যানদের দৌরাত্ম্য। ক্রেতা বিক্রেতা থেকে হাতিয়ে নেয় অর্থ, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রশাসনের। অস্থিরতা কাটিয়ে পাহাড়ে ফিরতে শুরু করেছে স্বস্তি, তবে এখনও আতঙ্ক কাটেনি পাহাড়ের বাসিন্দাদের মধ্যে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে প্রশাসন। পাশাপাশি হতাহতের পরিবারকে পুনর্বাসনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। ছোটন বিশ্বাসের তোলা ছবিতে জিতেন বড়ুয়ার তথ্যে রিপোর্ট।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করে শান্তি ফেরাতে এখন নিরাপত্তা বাহিনী সহ কাজ করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও সহাবস্থান ধরে রাখতে কাজ করছে তারা। সংঘাত নয়, সহনশীলতা ও আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলার আহ্বান সুশীল সমাজের। যে পরিস্থিতি ছিল আমরা আগে চলাচল করতে পারতেছিলাম না, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, আমরা চলাচল করতে পারতেছি। শান্ত পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে, মেরামত করতে হবে। আশা করি আগামীতে এইভাবে সব ঠান্ডা হয়ে আসবে, মানুষের আতঙ্ক কেটে যাবে। মানুষের মধ্যে ভয় উৎকণ্ঠা এখনো রয়ে গেছে, তো এটা কেটে ওঠার জন্য সকলের সহযোগিতা দরকার। এদিকে সহিংসতার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারিভাবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে বাজার ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত লোক ও সাংবাদিকদের নিয়ে ভুক্তভোগীদের তালিকা নিরূপণের কাজ চলছে। সবাই সাথে সংগতি রেখে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 6 কোটি টাকার মতো হবে। আর ক্ষতিগ্রস্ত যে সকল ব্যবসায়ী তাদের তালিকা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং এটি যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে এবং শীঘ্রই তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিন্তু বিভিন্ন উপজেলায় সম্প্রীতি সভা করছি যাতে করে সহাবস্থা নিশ্চিত হয় এবং সহিংসতা পরিহার হয়। এছাড়া এটাকে কেন্দ্র করে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আমরা নিরূপণ করছি। খাগড়াছড়ি ও দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে 87টি দোকান পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর ও লুটপাট করা হয় 26টি ব্যবসা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, খাগড়াছড়ি। এদিকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র রুখতে 7 দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা জানান, বাংলাদেশ থেকে আলাদা করে তথাকথিত স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হচ্ছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও জুম্ম শব্দ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দরকার। পাশাপাশি পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়ানো এবং সংবিধান বিরোধী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলেরও দাবি জানানো হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 7 দফা দাবি মেনে নিতে হবে, আর না হয় সমতল পাহাড়ে একই আইন দ্বারা পরিচালিত হবে। আমি পাহাড়ি ভাইদেরকে বলতে চাই, তোমরা এখানে অশান্তি সৃষ্টি করিও না, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না। বান্দরবানে জমির নামজারি মামলার আগে নিতে হয় হেডম্যান রিপোর্ট। এই সুযোগে অবৈধভাবে জমির ক্রেতা বিক্রেতার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বোমং সার্কেলের হেডম্যানদের বিরুদ্ধে। এতে হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। বান্দরবানের পাহাড়ে জমির বায়না দলিল সম্পাদনের পর নামজারি মামলার আগে ক্রেতাকে নিতে হয় বোমাং সার্কেলের হেডম্যান রিপোর্ট। আর এই প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিটি মৌজায় হেডম্যান নিয়োগ করেন জেলা প্রশাসক। তাদের রিপোর্টের ভিত্তিতে শুরু হয় বায়না করা জমির নামজারি মামলা। তবে হেডম্যান প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি কোনো ফি না থাকলেও বিভিন্ন মৌজার হেডম্যানদের বিরুদ্ধে 4 থেকে 5% কমিশন নেয়ার অভিযোগ গ্রাহকের। এছাড়াও টাকার বিনিময়ে ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ রয়েছে হেডম্যানদের বিরুদ্ধে। অনেকের জমির নামজারি হয়েছে একাধিক মালিকের নামে। এতে জমি ক্রয় বিক্রয়ে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়রা। ব্ল্যাকমেল করে ওনারা আমাদের জায়গাগুলোকে নিজেদের নাম করে ফেলে। একদিন গেলে 8 দিন ফেরত দেয়, তো 25,000 30,000 দিয়ে তৈরি করে দেয়। মিথ্যা করে একটা বড় অঙ্ক দিয়ে যে বাইরের জায়গা বিক্রি করে দেওয়া, এটা তো হেডম্যানের কোনো একটির মধ্যে নেই। হেডম্যান রিপোর্টের নামে যে একটা চাঁদাবাজি, যে একটা কমিশন বাণিজ্য, এটা অচিরে বন্ধ হোক। এ নিয়ে হেডম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কমিশন নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। হেডম্যানদের যে বিষয়গুলো আপনারা বলছেন আমাদের কাছেও আসছে। আমরা এই বিষয়ে যদি সুনির্দিষ্টভাবে আমরা কোনো অভিযোগ পেয়ে থাকি, অবশ্যই তদন্ত করে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব।
জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানের ৭ উপজেলায় ৯৫টি মৌজায় ৯৫ জন হেডম্যান আছেন। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। বাংলার সময় আরও থাকছে। 4 দিন পর শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে সাজ রব। প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা, নিরাপত্তা ও শৃঙ্খলা রাখতে কঠোর ব্যবস্থা। আউটসোর্সিং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি তরুণ প্রজন্মের। চট্টগ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিজিএস আয়োজিত এক সংলাপে এমন মতামত দেন বৈষম্য বিরোধী আন্দোলনের 2 সমন্বয়ক। তাদের মতে বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক গবেষক ও বিশেষজ্ঞ সৃষ্টি করতে নজর দিতে হবে। অন্যদিকে আলোচকরা বলেছেন মুক্ত মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আর ৭১ ও ২৪-এর চেতনার সমন্বয়ে সংবিধান সংশোধন করতে হবে। শনিবার সকালে এই সংলাপে আলোচনা করেন তরুণ প্রজন্ম থেকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা। আলোচনা হয় শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস থেকে সংবিধান পর্যন্ত। তরুণরা বলেন এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে বিষয়ভিত্তিক জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞের সৃষ্টি হবে। এমনকি বর্তমান সময়ের বৈশ্বিক বিভিন্ন মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সেটির ফোকাস থাকতে হবে। শিক্ষা খাতের যে বাজেট, এই বাজেটে যতক্ষণ না পর্যন্ত আমরা 25% বরাদ্দ দিতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমার দেশের শিক্ষা কখনোই উন্নত হবে না। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের ফোকাস দিতে পারি, সেখানকার শিক্ষার মান উন্নয়ন ঘটাতে পারি, তাহলে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আসবে। সংলাপে আলোচনা হয় মতামত প্রকাশের স্বাধীনতা ও সংবিধান সংশোধন বা পুনর্লিখন নিয়েও। সবার অভিমত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের চর্চা থাকতে হবে। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পুনর্গঠন অতীব জরুরি। আমরা যদি গণতান্ত্রিক সংস্কারের কথা বলি, আমাদের মনটা খোলাসা রাখতে হবে, সবাইকে কথা বলার জায়গা দিতে হবে। জনপ্রশাসন বলে যেটা আছে এটাকে টোটালি সংস্কার করতে হবে। বিশিষ্টজনদের অভিমত নতুন বা সংশোধিত সংবিধানে ৭১ বা ২৪-এর চেতনার সম্মিলন থাকতে হবে। সংবিধান আপনি যাই করি না কেন আমরা, সেটা আসলে জনগণের ইচ্ছার প্রকাশ হতে হবে এবং একটা ঐকমত্যের ভিত্তিতে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে বা বৈধ প্রক্রিয়ার মধ্যে সেটা জনগণ কর্তৃক অনুমোদিত করতে হবে। এদিকে জ্বালানি খাতের লুটপাট ও মেগা প্রকল্পের দুর্নীতি নিয়েও কথা বলেন অর্থনীতিবিদ মইনুল হোসেন। তিনি মনে করেন এ খাতের লুটপাট দুর্নীতির দায় কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা একটা অত্যন্ত ক্ষতিকর চুক্তি, একটা লুটপাটের চুক্তি। বাংলাদেশ থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার জন্য আদানির সাথে চুক্তি করেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী। চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে সিজিএস-এর আয়োজনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় মানবাধিকার, রাজনীতি, অর্থনীতি ও প্রশাসন সহ নানা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন পেশাজীবীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না, বিষয়টি অন্যায় উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন উৎপাদন বাড়লে বাজারে অবশ্যই কমবে ইলিশের দাম। দুপুরে শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভায় এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা মানার তাগিদ দেন ফরিদা আখতার। নড়িয়ার সুরেশ্বর ঘাটকে একটি মৎস্য অবতরণ ঘাট করার কথা জানান তিনি। সভাপতিত্ব করছেন জনাব সাদিয়া জেরি। স্বাগত বক্তব্য অনুষ্ঠানের স্বাগত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। ইলিশ আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটার দাম বেশি হওয়ার এমন না যে এটা পাওয়া যাচ্ছে না, শুধু এই কারণে না, পাওয়া হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ করতে হবে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেজন্য যদি আপনারা এই সময়টা মেনে চলেন এবং ইলিশের উৎপাদন আমরা বাড়াতে পারি, আমার মনে হয় বাজারে অবশ্যই এটার দাম কমাবার সুযোগ সৃষ্টি হবে। গাজীপুরে বেতন ভাতা বৃদ্ধি সহ 13 দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি টেক্সটাইল মিলের শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী কারখানাগুলোয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে জিরানি এলাকার কারখানার সামনে প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা। এই সময় চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এলে বিক্ষোভ স্থগিত করেন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে আইরিশ ফেব্রিক্সের আশপাশের অন্তত 17টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাইট বিল, হাজিরা বোনাস, ওভারটাইমের টাকা বৃদ্ধি, 1 ঘন্টা দেরিতে কারখানায় প্রবেশে হাজিরা বোনাস না কাটাসহ বিভিন্ন দাবি জানান পোশাক শ্রমিকরা। অবশেষে জোড়া লাগছে সাগরের প্রবল স্রোতে বিলীন হওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ। শিগগিরই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে সড়কে কাজ শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এতে বিকল্প পথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি থেকে বেলিহ্যাচারি অংশ পর্যন্ত বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। এতে ঝুঁকির মুখে পড়েছে অনেক স্থাপনা। সম্পদ রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করে ছোট ছোট বাঁধ। তারপরও বছরের পর বছর জোড়া লাগেনি মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ। মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা শুরু। এ কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট, দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বিলীন হওয়া অংশ পুনর্নির্মাণ। এতে খুশি এলাকাবাসী। এই 2 কিলোমিটার রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই কলাতলি মুড়ি পৌঁছাতে। যদি যানজটটা মুক্ত হয় তাহলে গ্যাসে শান্তি পাইলো, আমরা গাড়ি চলে আরামদায়ক হলাম। আমাদের পর্যটন শিল্প এটার জন্য অনেক ভালো উপকার পাবে। প্রতি বছর মেরিন ড্রাইভে ভ্রমণ করেন লাখো পর্যটক। ভেঙে যাওয়া অংশ মেরামত হলে বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এইটার ভিতরে 10 থেকে 12টি হ্যাচারি আছে, যেটা এখন প্রত্যেক দিনই জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 15-20টা হোটেল অলরেডি বিজনেসে আছে, আর 10-15টা প্রস্তাবিত আছে। এগুলি হইলে পর্যটনের জন্য পর্যটন বিকাশে আরো সহায়ক হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি জানান শীঘ্রই শুরু হবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ। এরপর করা হবে সড়ক পুনর্নির্মাণ। আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব সি ওয়ালের। আর রাস্তার কাজটা যেহেতু জাইকার প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের অংশ হিসাবে একটা রিভাইজ প্রপোজাল যাবে মিনিস্ট্রিতে। ওইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আর মাত্র 4 দিন পর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে এই উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সাজ রব। প্রতিমা সাজাতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। উৎসবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মনে আনন্দের জোয়ার। সবচেয়ে ধর্মীয় উৎসব করান আছে দরজায়। 4 দিন পর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সাজ রব। প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রাতের দিনে এখন ঘুম খাওয়ার কোনো হিসাব নেই। আমরা এখন রাত দিন কাজ করতেছি, রং তুলির কাজ। সব মূর্তি তো সব জায়গায় দিতে হবে, বুঝ দিতে হবে। টাইম টু টাইম কাম, তো আর একদিন পরে দিলে হবে না। মহালয়া তিথির মধ্য দিয়ে এই মর্তে মায়ের আগমন ঘটেছে। পুরো পৃথিবী, পুরো বিশ্ব যেন একটা শান্তিতে একটা বিরাজমান করে, সেটা আমাদের আজকে মায়ের কাছে প্রার্থনা। পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় 522টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা। উৎসবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দফায় আমরা বৈঠক করেছি। আমরা আশা করছি এবছর প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় আমরা এবার শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছি। আমাদেরকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেন এখানে কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে। তো আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর 13 অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসব। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। সংলাপের পর মির্জা ফখরুল দ্রুত ইসি পুনর্গঠনের দাবি। ভোটের আগে সংস্কারকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব জামায়াতের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরের মৃত্যু বেড়ে 2। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি। এবং সিন্ডিকেট বৃত্তে ডিমের বাজার। চট্টগ্রামে বেচা কেনার রসিদ রাখেন না কেউ, কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান।
উৎপাদক পর্যায়েও মনিটরিংয়ের দাবি। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।